রওশনারের শেষ কথাগুলো ঘরের ভেতর ভারী নীরবতা তৈরি করছিল। ইয়াসিন চুপচাপ দাঁড়িয়েছিল। এতদিন নিজের সিদ্ধান্তকে সঠিক মনে করা মানুষটা আজ যেন প্রথমবার উপলব্ধি করতে শুরু করেছে তার প্রতিটি আচরণ কতটা নির্মম ছিল। কিন্তু তার সেই উপলব্ধির আগেও রওশনারা নিজের ব্যাগ থেকে একটা নীল রঙের ফাইল বের করে ডাইনিং টেবিলের উপর রাখলেন। ফাইলটি বেশ মোটা ছিল, দেখে বোঝা যাচ্ছিল এর ভিতর অনেক কাগজপত্র রয়েছে। ইয়াসিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, মা এটা আবার কি? রওশনারা ধীরে ধীরে ফাইলটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, খুলে দেখো। ইয়াসিন ফাইল খুলতেই ভেতর থেকে কয়েকটি কাগজ বেরিয়ে এলো। প্রথম পাতাটি হাতে নিয়ে পড়তেই তার মুখের অভিব্যক্ত বদলে গেল। কপালে বিন্দু বিন্দু ঘাম ঝমতে শুরু করলো। সে দ্রুত দ্বিতীয় পাতার চোখ বুলাতে গিয়ে আবার প্রথম পাতায় ফিরে এলো, যেন বিশ্বাসই করতে পারছে না। আমি দূর থেকে সবকিছু দেখছিলাম। কাগজে কি লেখা ছিল তা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু ইয়াসিনের মুখ দেখে বুঝতে পারছিলাম বিষয়টি মোটেও সাধারণ নয়। সে কাপা গলায় বলল, মা তুমি সত্যি এটা করেছো? রওশনারা শান্তভাবে উত্তর দিলেন, হ্যাঁ করেছি, আর অনেক আগেই করা উচিত ছিল। ইয়াসিন প্রায় চিৎকার করেই বলল, এভাবে আমাকে শাস্তি দেওয়ার অধিকার তোমার নেই। রওশনারা আবার ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তার কণ্ঠে কোনো রাগ ছিল না, ছিল শুধু গভীর হতাশা। আমি তোমাকে শাস্তি দিচ্ছি না ইয়াসিন, আমি শুধু তোমাকে তোমার কাজের পরিণতি দেখাচ্ছি। এই কাগজগুলো তোমার বাবার রেখে যাওয়া সম্পত্তির নথি। এতদিন আমি সবকিছু তোমার নামে করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু গত রাতে নিজের চোখে দেখলাম তুমি এখনো এত বড় হওনি যে তো মানুষের কষ্ট বুঝতে পারবে, তাই আমি সিদ্ধান্ত বদলেছি। ইয়াসিন হতভম্ব হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। রওশনারা আবার বললেন, এই বাড়ি, গ্রামের জমি আর তোমার বাবার সঞ্চয়ের বড় অংশ আমি এখনই তোমার নামে দিচ্ছি না, যতদিন না তুমি একজন দায়িত্বশীল স্বামী এবং বাবা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারছো, ততদিন সবকিছুর দায়িত্ব আমার কাছেই থাকবে। কথাগুলো শুনে ইয়াসিন যেন ভেতর থেকে ভেঙে পড়ল। এতদিন সে মনে করত ভবিষ্যতের সব সম্পত্তির একমাত্র মালিকানা হচ্ছে সেই, কিন্তু আজ প্রথমবার বুঝতে পারল সম্মান আর বিশ্বাস হারিয়ে ফেললে সম্পদেরও কোনো মূল্য থাকে না। আমি রওশনারার দিকে তাকিয়ে নিঃশব্দে চোখ মুছে নিলাম। তিনি শুধু আমার শাশুড়ি নন, আজ যেন একজন মায়ের মতো আমার পাশে দাঁড়িয়েছেন। ঠিক তখনই আমার পেটে হঠাৎ তীব্র একটা টান অনুভব হলো। আমি অজান্তে পেট চেপে ধরে সোফার হাতলে ভর দিলাম। মুখ দিয়ে চাপা একটা আর্তনাদ বেরিয়ে এলো। রওশনারা মুহূর্তের মধ্যে আমার পাশে ছুটে এলেন। কি হয়েছে মা, ব্যথা করছে? আমি ধীরে ধীরে মাথা নাড়ালাম। হ্যাঁ, আগের চেয়ে একটু বেশি। ইয়াসিনও দৌড়ে এগিয়ে এলো, তার চোখে এবার স্পষ্ট উদ্বিগ্ন। আরিশাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আমি তার দিকে তাকালাম। এতদিন পর এই প্রথম তার কণ্ঠে উদ্বেগের ছাপ শুনলাম, কিন্তু আমার ভেতরের ক্ষত এত গভীর ছিল যে সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিতে পারলাম না। ইয়াসিন আর এক মুহূর্ত দেরি করলো না, কিন্তু সে কখনো জানতো না হাসপাতালে পৌঁছানোর পর ডাক্তার যে খবরটি দেবেন তা তাদের পুরো জীবনকে নতুন মোড়ে নিয়ে যাবে। রওশনারা ঘড়ির দিকে তাকিয়ে বললেন, 1 মিনিটও দেরি করা যাবে না। ডাক্তার আগেই বলেছিলেন এখন থেকে যে কোনো সময় প্রসব বেদনা শুরু হতে পারে। কথাটা শুনে ইয়াসিনের মুখে একেবারে ফ্যাকাশে হয়ে গেল। সে তাড়াহুড়ো করে গাড়ির চাবি হাতে নিল, কিন্তু দরজার কাছে গিয়ে হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে থেকে নিচু স্বরে বলল, আরিশা, আমাকে একটা সুযোগ দাও। আমি আর কখনো তোমার সঙ্গে এরকম আচরণ করব না। আমি তার দিকে তাকিয়ে রইলাম। ক্ষমা চাওয়া সহজ, কিন্তু ভেঙে যাওয়া বিশ্বাস জোরে লাগাতে সময় লাগে। উত্তর দেওয়ার আগেই আবার পেটের ভেতর তীব্র ব্যথার ঢেউ উঠল। আমি চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিলাম। রওশনারা আরো দৃঢ় কণ্ঠে বললেন, এখন ক্ষমা চাওয়ার সময় নয়, আগে মা আর সন্তানকে নিরাপদে হাসপাতালে নিয়ে চলো, বাকিটা পরে দেখা যাবে। হাসপাতালের উদ্দেশ্যে গাড়িটি যখন দ্রুত গতিতে ছুটতে চলছিল, তখন আমার প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে ব্যথার তীব্রতাও যেন বাড়ছিল। আমি সামনের সিটে বসে আধো শোয়া অবস্থায় বসেছিলাম। রওশনারা আমার হাত শক্ত করে ধরে বারবার সাহস দিচ্ছিলেন, বলছিলেন যে ভয় পেও না মা, আমরা পৌঁছে যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ইয়াসিন স্টিয়ারিং এর শক্ত করে ধরেছিল। লাল সিগন্যালের সামনে পৌঁছালেও সে অস্থির চোখে চারপাশ দেখছিল। এতদিন পরে প্রথমবার তার মুখে সেই আত্মবিশ্বাসী ভাবটা ছিল না, বরং সেখানে ছিল এক ধরনের ভয়, অপরাধবোধ আর অনিশ্চয়তা। মাঝে মাঝে সে রিয়ার ভিউ মিররের আমার দিকে তাকাচ্ছিল, কিন্তু আমি চোখ বন্ধ করে শুধু শ্বাস নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম। হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গে কর্তব্যরত নার্সরা দ্রুত আমাকে জরুরি বিভাগে নিয়ে গেলেন। একজন চিকিৎসক এসে প্রাথমিক পরীক্ষা করলেন। কিছুক্ষণ পর তিনি শান্ত গলায় বললেন, ব্যথা শুরু হয়েছে ঠিকই, কিন্তু এখনই প্রসব হচ্ছে না, তবে রোগীকে পর্যবেক্ষণে রাখতে হবে, তার শরীর অনেক ক্লান্ত, বিশ্রামের খুব দরকার। এই কথাটি শুনে রওশনারা স্বস্তির নিঃশ্বাস ফেলেন, কিন্তু চিকিৎসক এর পরই ইয়াসিনের দিকে তাকিয়ে বললেন, আপনি কি রোগীর স্বামী?
ইয়াসিন মাথা নাড়ালো। ডাক্তার বললেন, গর্ভাবস্থার শেষ দিকে একজন মায়ের পর্যাপ্ত বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ। মানসিক চাপ, অনিদ্রা বা অস্থিরতা পরিবেশ মা ও শিশুর জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এখন থেকে তাকে যথাসম্ভবত আরাম ও মানসিক শান্তিতে রাখতে হবে। ডাক্তারের প্রতিটি কথা যেন ইয়াসিনের বুকের ভেতর তীরের মতো বিঁধছিল। সে নিচু স্বরে বলল, জি ডাক্তার। আমি হাসপাতালের কেবিনে ভর্তি হলাম। স্যালাইন চলছিল। ওষুধের প্রভাবে ব্যথা কিছুটা কমে এলে জানালার বাইরের দিকে তাকিয়ে রইলাম। এতদিনের ঘটনাগুলো বারবার মনে পড়ছিল। যে মানুষটিকে বিশ্বাস করে জীবন শুরু করেছিলাম, সেই মানুষই আমাকে সবচেয়ে অসহায় সময়ে একা ফেলে দিয়েছিল। সেই স্মৃতিগুলো সহজে মুছে যাওয়ার মতো ছিল না। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। ইয়াসিন ধীরে ধীরে ভিতরে ঢুকলো। তার হাতে আমার পছন্দের তাজা ফুলের একটি ছোট তোড়া। বিয়ের পর সে খুব কম বারই আমাকে ফুল এনে দিয়েছিল। আজ তার চোখে ছিল অনুতাপের ছাপ। সে আমার বিছানার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ চুপ করে রইল। তারপর নিচু স্বরে বলল, আরিশা, আমি জানি শুধু ক্ষমা করো বললে সব ঠিক হয়ে যাবে না। আমি তোমার সঙ্গে এমন আচরণ করেছি যার কোনো অজুহাত নেই। গত রাতটা গাড়িতে কাটিয়ে বুঝেছি তুমি কতটা কষ্ট পেয়েছো। কিন্তু তুমি তো শুধু একজন সাধারণ মানুষ ছিলে না, তুমি আমাদের সন্তানের বয়ে নিয়ে সেই কষ্ট সহ্য করেছো। আমি ধীরে ধীরে তার দিকে তাকালাম। সে কথা বলার সময় চোখ নামিয়ে রেখেছিল। মনে হচ্ছিল নিজের ভুল আর সে ভেঙে পড়েছে। আমি শান্ত গলায় বললাম, তুমি কি জানো সবচেয়ে বেশি কষ্ট কোন জায়গায় লেগেছিল? সে ধীরে মাথা নাড়ালো। গাড়িতে ঘুমানোর কষ্ট নয়। কষ্ট লেগেছিল এই ভেবে যে আমার কষ্টটা তোমার কাছে কোনো গুরুত্বই পায়নি। আমি প্রতিদিন আশা করতাম আজ হয়তো তুমি বলবে, আরিশা, আজ থেকে তুমি তো বিছানায় ঘুমাবে। কিন্তু প্রতিদিন সকালে শুধু একটা মেসেজ পেতাম, এখন উপরে আসতে পারো। ইয়াসিনের চোখ ভিজে উঠল। সে আস্তে করে বলল, আমি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই ভাবিনি। ঠিক তখনই রওশনারা কেবিনে ঢুকলেন। তিনি দুজনের কথোপকথন শুনে আর কিছু বললেন না। শুধু একটি চেয়ার টেনে বসে শান্তভাবে বললেন, ভুল সবাই করে, কিন্তু ভুল বুঝে বদলে যাওয়াটাই মানুষের সবচেয়ে বড় পরীক্ষা। কেবিনের ভেতর আবার নীরবতা নেমে এলো। বাইরে হাসপাতালের করিডরে মানুষের চলাফেরা, নার্সদের ব্যস্ততা আর দূরের মনিটরের শব্দ ভেসে আসছিল। আমি জানতাম সামনে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত অপেক্ষা করছে, কিন্তু সেই মুহূর্তের আগে ভেঙে যাওয়ার বিশ্বাসের পথ পেরোনোর হবে সবচেয়ে কঠিন কাজ। ঠিক তখনই কর্তব্যরত চিকিৎসক আবার কেবিনে ঢুকে রিপোর্ট হাতে নিয়ে বললেন, আমাদের কিছু পর্যবেক্ষণ আছে। শিশুর অবস্থা এখন স্থিতিশীল, তবে আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। পরিবারের একজনকে সব সময় রোগীর পাশে থাকতে হবে। ডাক্তার কেবিন থেকে বেরিয়ে যেতেই ইয়াসিন কোনো দ্বিধা না করে বলল, আমি থাকবো। এক মুহূর্তের জন্যও আরিশাকে একা ছাড়বো না। আমি কোনো উত্তর দিলাম না, কিন্তু মনে মনে বুঝতে পারছিলাম অনুতাপের পথ শুরু হয়েছে। এখন দেখা বাকি এই পরিবর্তন সাময়িক নাকি সত্যিই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। ডাক্তারের কথা শেষ হওয়ার পর কেবিনের ভেতর আবার নীরবতা নেমে এলো। আমি বিছানায় শুয়েছিলাম আর ইয়াসিন দরজার পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল। তার চোখে যে অনুশোচনা দেখছিলাম তা আগে কখনো দেখিনি, কিন্তু আমার মন তখনও সহজে নরম হচ্ছিল না। কয়েক সপ্তাহের অপমান আর একাকিত্ব এক মুহূর্তে ভুলে যাওয়া সম্ভব ছিল না। রওশনারা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি ইয়াসিনের কাঁধে হাত রেখে বললেন, আজ থেকে তোমার সবচেয়ে বড় কাজ হলো আরিশার পাশে থাকা। কথা নয়, কাজে প্রমাণ করবে যে তুমি বদলেছ। ইয়াসিন মাথা নিচু করে বলল, আমি চেষ্টা করব মা। রওশনারা শান্ত গলায় উত্তর দিলেন, চেষ্টা নয়, দায়িত্ব পালন করবে। কারণ বাবা হওয়া শুধু সন্তানের জন্মের দিন থেকে শুরু হয় না। একজন নারী যখন গর্ভে সন্তান ধারণ করে তখন থেকেই একজন পুরুষের বাবা হিসেবে দায়িত্ব শুরু হতে থাকে। কথাগুলো শুনে ইয়াসিন আর কোনো উত্তর দিল না। সেদিন সারাদিন সে এক মুহূর্তের জন্য হাসপাতাল ছাড়ল না। নার্স যখন ঔষধ আনতে বলল সে দৌড়ে গেল। ডাক্তার যখন নতুন রিপোর্ট নিয়ে এলেন সে মনোযোগ দিয়ে প্রতিটি নির্দেশগুলো শুনল। আমি পানি চাইবার আগে সে গ্লাস এগিয়ে দিল। এতদিন পরে তার এই পরিবর্তন আমাকে অবাক করছিল, কিন্তু আমার মনে তখনও প্রশ্ন ছিল, এটা কি সত্যি হৃদয়ের পরিবর্তন নাকি শুধু অপরাধ বোধের ফল? বিকেলের দিকে ডাক্তার আবার এসে আমাকে পরীক্ষা করলেন। কিছুক্ষণ নীরবে রিপোর্ট দেখে তিনি মৃদু হেসে বললেন, ভয়ের কিছু নেই, তবে শারীরের যে ক্লান্তিটা ছিল অনেক বেশি। পর্যাপ্ত বিশ্রাম আর মানসিক শান্তি দরকার। আমরা চাই আর কয়েকদিন শিশুটি মায়ের গর্ভেই থাকুক। আমরা সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললাম। ডাক্তার চলে যাওয়ার পর ইয়াসিন ধীরে ধীরে আমার বিছানার পাশে এসে বসলো। আরিশা, একটা কথা বলবো? আমি কোনো উত্তর দিলাম না। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, গত কয়েক সপ্তাহ ধরে আমি শুধু নিজের সুবিধার কথা ভেবেছি। মনে করেছি সংসার চালানোর জন্য টাকা রোজগার করাই আমার একমাত্র দায়িত্ব। কিন্তু গত রাতে গাড়ির ভেতর শুয়ে বুঝেছি একটা রাতও কত কঠিন হতে পারে। আর তুমি সেই কষ্ট দিনের পর দিন সহ্য করেছ। আমি জানি আমি তোমার বিশ্বাস ভেঙেছি। আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। অনেকক্ষণ পরে ধীরে বললাম, বিশ্বাস একদিনে ভাঙে না ইয়াসিন, আর একদিনেও জোড়া লাগে না। সে মাথা নিচু করলো। তার চোখে জল চিকচিক করছে।
ঠিক তখনই হাসপাতালের করিডোর থেকে নবজাতকের কান্নার শব্দ ভেসে এলো। সেই শব্দ শুনে আমি নিজের পেটের উপর হাত রাখলাম। আমার সন্তানও খুব শীঘ্রই পৃথিবীর আলো দেখবে। আমি শুধু চাইছিলাম সে এমন একটি পরিবারে বড় হোক যেখানে ভয় নয়, ভালোবাসা থাকবে। রওশনারা আমার মুখের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, মা, আল্লাহ চাইলে খুব শীঘ্রই তোমার কোলে তোমার সন্তান আসবে। আর আমি চাই সে এমন একজন বাবাকে দেখুক যে নিজের ভুল বুঝে বদলে যেতে পেরেছে। কিছুদিন পর আমি ওটিতে যাব। ইয়াসিন আমার হাত ছাড়ছিল না, কিন্তু নার্স তাকে দরজার বাহিরে থামিয়ে দিল। আমি শেষবারের মতো তার দিকে তাকালাম। তার চোখে এখন একটাই প্রার্থনা, আমি আর আমার সন্তানের যেন সুস্থ থাকি। দরজাটি ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, আর বাইরে দাঁড়িয়ে ইয়াসিন বুঝতে পারলো জীবনের সবচেয়ে বড় পরীক্ষার সামনে সে আজ সত্যিই অসহায়।